খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। নদিয়ার তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু। বাংলাদেশি ইসলামিক নেতার ছড়ানো দেশবিরোধী ভিডিও বার্তা শেয়ার করার অভিযোগে মুর্শিদাবাদ থেকে এক ব্যক্তি গ্রেফতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা দিলেন চাকরি প্রার্থীরা, ঘেরাও করলেন সব্যসাচী দত্তকে। পুলওয়ামার অবন্তিপোরায় নাদের ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্ডন ও তল্লাশি অভিযান, নিহত ৩ জঙ্গি। আলিপুরদুয়ারের ঘটনা, হাসিমারা এলাকায় একটি ড্রোন দেখা গেলেও পুলিশ সেটির সন্ধান পায়নি, জারি করেছে বিজ্ঞপ্তি। আসানসোলে ট্রেনে মানব পাচারের শিকার 11 নাবালক উদ্ধার। ভারতীয় সেনাবাহিনীর সম্মানে পশ্চিমবঙ্গ জুড়ে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে অকথ্য গালিগালাজ, একদিন ঘুমাতে দেয়নি। বন্দি বিএসএফ জওয়ানের সঙ্গে কি করেছিল পাকিস্তান? লোহার গেট ভেঙে ভেতরে ঢুকলেন চাকরি প্রার্থীরা, দখল করলেন বিকাশ ভবন। হৃদরোগের অস্ত্রোপচারের পর আজ রাজভবনে ফিরছেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টকে এবার প্রশ্ন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুন্দরবনের দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিতে চালু হলো ভাসমান স্বাস্থ্যকেন্দ্র। আসছি বিস্তারিত খবরে। চাকরির দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা আজ এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। তারা বিকাশ ভবনের লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছেন এবং ভবনটি দখল করে নিয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন, কিন্তু তাদের অভিযোগ সরকার তাদের দাবি পূরণে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। এর জেরেই আজ তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। বিক্ষোভকারীরা প্রথমে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু যখন তাদের দাবি শোনা হচ্ছে না বলে তারা বুঝতে পারেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তারা সকলে মিলে লোহার গেট ধরে ধাক্কা দিতে শুরু করেন এবং এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। বিকাশ ভবনের ভেতরে ঢুকে চাকরি প্রার্থীরা বিভিন্ন দফতরে ছড়িয়ে পড়েন এবং সেখানে অবস্থান নিতে শুরু করেন। তাদের স্লোগান ও প্ল্যাকার্ডে ভবন চত্বর উত্তাল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালেও বিক্ষোভকারীদের সরানো যায়নি। চাকরি প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, তাদের নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না করা পর্যন্ত তারা বিকাশ ভবন ছাড়বেন না। তারা জানান, এই ভবন তাদের ভবিষ্যৎ, তাই তারা এর দখল ছাড়তে রাজি নন। এই ঘটনার জেরে বিকাশ ভবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। সরকারি আধিকারিক ও কর্মচারীরা ভবনের ভেতরেই আটকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে খবর পাওয়া গেছে, যদিও এর সত্যতা এখনও নিশ্চিত নয়। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি সরকারের দমনমূলক নীতির সমালোচনা করেছে এবং চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছে। আপাতত বিকাশ ভবনের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনও কোনো সমাধান সূত্র মেলেনি। চাকরি প্রার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং সরকারের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় আছেন। বন্দী হওয়ার পর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শয়ের সঙ্গে পাকিস্তান কী ব্যবহার করেছিল সেই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, পাকিস্তানি সেনারা পূর্ণম কুমারকে শুধু অকথ্য ভাষায় গালিগালাজি করেনি, বরং টানা একদিন তাকে ঘুমাতে দেয়নি। সূত্রের খবর, সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসাবধানতাবশত পূর্ণম কুমার পাকিস্তানের দিকে চলে যান। এরপর পাকিস্তানি সেনারা তাকে বন্দী করে। বন্দী করার পর তার ওপর চরম মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পূর্ণম কুমার জানিয়েছেন, তাকে একটানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং নানা ধরনের মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়। যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমোতে চাইতেন, তখন পাকিস্তানি সেনারা তাকে জাগিয়ে রাখত। একটানা প্রায় 24 ঘন্টা তাকে ঘুমাতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, পূর্ণম কুমারকে অত্যন্ত অপমানজনক ভাষায় গালিগালাজ করা হতো। তার ধর্ম ও দেশ নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করত পাকিস্তানি সেনারা। এই ধরনের অমানবিক আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পূর্ণম কুমার। অবশেষে আন্তর্জাতিক রেড ক্রসের হস্তক্ষেপে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পূর্ণম কুমারকে মুক্তি দেওয়া সম্ভব হয়। তবে বন্দী থাকাকালীন তার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তা আন্তর্জাতিক নিয়ম ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ঘটনা ফের প্রমাণ করে দিল যে পাকিস্তান বন্দী ভারতীয় সেনাদের সঙ্গে কতটা অমানবিক আচরণ করে থাকে। এর আগেও বহুবার এমন অভিযোগ উঠেছে। ভারত সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং পাকিস্তানের কাছে এর এক্সপ্লানেশন চেয়েছে। পূর্ণম কুমার বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন এবং তার পরিবারের কাছে ফিরে গেছেন। তবে বন্দী থাকাকালীন সেই ভয়াবহ অভিজ্ঞতা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গ জুড়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিছিল রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে এবং এতে দলের কর্মী সমর্থকেরা ছাড়াও সাধারণ মানুষও অংশ নেবে। তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা জানান, ভারতীয় সেনাবাহিনী দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় যে অসামান্য অবদান রেখেছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ। তিনি আরও বলেন, সেনাবাহিনীর জওয়ানরা দিনরাত সীমান্ত পাহারা দিয়ে আমাদের নিরাপদ রাখেন। তাদের এই নিঃস্বার্থ ত্যাগ ও বীরত্বের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। মিছিলগুলি কবে এবং কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত সূচি প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে খবর। তবে প্রাথমিকভাবে জানা গেছে আগামী সপ্তাহ থেকে এই মিছিল শুরু হবে এবং বেশ কয়েকদিন ধরে চলবে। প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ শহর ও জনবহুল এলাকা দিয়ে এই মিছিল যাবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মীদের এই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিফলিত হবে। এই মিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের বীর জওয়ানদের প্রতি সাধারণ মানুষের আবেগ ও সম্মানের বহিঃপ্রকাশ। তৃণমূল কংগ্রেস মনে করে এই ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের যুব সমাজ সেনাবাহিনীতে যোগ দিতে আরও উৎসাহিত হবে এবং দেশপ্রেমের ভাবনা আরও দৃঢ় হবে। রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলিও তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সকলেই এক বাক্যে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্বীকার করেছেন এবং এই মিছিলের সাফল্য কামনা করেছেন। এখন দেখার বিষয় এই কর্মসূচি রাজ্যে কেমন সাড়া ফেলে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এক তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলওয়ামা এলাকার একটি নির্দিষ্ট স্থানে জঙ্গিদের গোপন আস্তানার খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করলে জঙ্গিরা অতর্কিতে গুলি চালায়। এরপরেই উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য হন। নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের পালানোর পথ বন্ধ করে দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী সংঘর্ষ এখনও জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী ধৈর্য ধরে জঙ্গিদের মোকাবিলার চেষ্টা করছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে উভয় পক্ষেই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অভিযানের তদারকি করছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ কিছুটা বেড়েছে। নিরাপত্তা বাহিনীও জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। এই সংঘর্ষ সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে। সংঘর্ষ শেষ হওয়ার পরে বিস্তারিত তথ্য জানা যাবে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারা যে কোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করতে বদ্ধপরিকর। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। সুন্দরবনের প্রত্যন্ত এবং দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে চালু করা হয়েছে ভাসমান স্বাস্থ্যকেন্দ্র। এর ফলে নদীপথে ঘুরে ঘুরে স্বাস্থ্যকর্মীরা সহজেই দুর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। সুন্দরবনের ভৌগোলিক কারণে বহু এলাকাতেই ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। নদীনালা আর জঙ্গলে ঘেরা এই অঞ্চলে বসবাসকারী বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। এই ভাসমান স্বাস্থ্য কেন্দ্রটি সেই সমস্যা সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার সমস্ত সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ থাকবে। এছাড়াও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরাও নিয়মিতভাবে এই কেন্দ্রে উপস্থিত থাকবেন। তারা সাধারণ রোগ নির্ণয় থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করবেন।
এই ভাসমান স্বাস্থ্য কেন্দ্রটি একটি নৌকার উপর তৈরি করা হয়েছে। নৌকাটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহজেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারে। নৌকার মধ্যেই একটি ছোট চেম্বার তৈরি করা হয়েছে যেখানে রোগীরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করতে পারবেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এই ভাসমান স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বাস্থ্য পরিষেবার অভাব পূরণ হবে। বিশেষত বর্ষাকালে যখন যোগাযোগ ব্যবস্থা আরও কঠিন হয়ে পড়ে তখন এই কেন্দ্রটি তাদের জন্য খুবই উপযোগী হবে। এই প্রকল্পটি রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুন্দরবনের প্রতিটি দুর্গম এলাকায় এই ধরনের ভাসমান স্বাস্থ্য কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে সুন্দরবনের সকল মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই ভাসমান স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন গ্রামে যাবেন এবং সেখানকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করবেন ও প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। এছাড়াও তারা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারও চালাবেন যাতে স্থানীয় মানুষজন রোগ প্রতিরোধে আরও বেশি সচেতন হন। আসানসোলে একটি ট্রেনে অভিযান চালিয়ে মানব পাচারের শিকার হওয়া 11 জন নাবালককে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে রেল পুলিশের একটি দল আসানসোল স্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা কয়েকজনের সঙ্গে ওই নাবালকদের দেখতে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নাবালকরা জানায় যে তাদের কাজের প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে ছেলে ও মেয়ে উভয়ই রয়েছে এবং তাদের বয়স 14 থেকে 17 বছরের মধ্যে। তাদের সকলের বাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে। পুলিশ মনে করছে একটি সুসংগঠিত পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া নাবালকদের তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা ফের রাজ্যে মানব পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরল। শিশুদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন সমাজকর্মীরা। জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ দফতর উদ্ধার হওয়া নাবালকদের কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থা করছে। এছাড়াও নাবালকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের আইনি সহায়তাও প্রদান করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তুরন্ত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। কিছুদিন আগে হৃদরোগের কারণে অস্ত্রোপচার হয়েছিল রাজ্যপালের। সফল সেই অস্ত্রোপচারের পর আজ তিনি রাজভবনে ফিরে আসছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। রাজ্যপালের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছিল। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তার সুস্থতা চেয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হওয়ার পর রাজ্যপাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন এবং সরাসরি রাজভবনে যাবেন। রাজভবনে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে যাতে তিনি সেখানে সম্পূর্ণ বিশ্রাম নিতে পারেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তার স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করবেন। রাজ্যপালের কার্যালয় থেকে জানানো হয়েছে আপাতত কিছু দিন তিনি কোনো রকম সরকারি অনুষ্ঠানে বা বৈঠকে যোগ দেবেন না। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। তবে রাজভবনের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবেই চলবে। তার অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মুখ্য সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিতভাবে রাজভবনের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজ্যপালের দ্রুত সুস্থতা কামনা করে আবারও অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আশা করা যাচ্ছে তিনি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং রাজ্যের প্রশাসনিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। তার ফিরে আসার খবরে রাজভবনের কর্মীরাও আনন্দিত। সকলে তার দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছেন। আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায় সম্প্রতি একটি রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, আকাশে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যায় যা দেখতে অনেকটা ড্রোনের মতো। তবে পুলিশ তল্লাশি চালিয়েও সেটির কোনো হদিশ পায়নি। এই ঘটনার পর এলাকায় একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে, কিন্তু বিস্তীর্ণ এলাকা তন্নতন্ন করে খুঁজেও ড্রোনের কোনো চিহ্ন মেলেনি। কে বা কারা এই ড্রোন উড়িয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল তা এখনও অজানা। এই ঘটনার প্রেক্ষিতে হাসিমারা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে তুরন্ত খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ড্রোনটির সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি হয়তো কোনো সামরিক ড্রোন ছিল যা প্রশিক্ষণ কর্মসূচির অংশ। আবার কারো কারো মনে আশঙ্কা এটি কোনো নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়ে থাকতে পারে। পুলিশ অবশ্য জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই এর রহস্য উন্মোচন করতে পারবে বলে আশাবাদী। তারা এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে যাতে কোনো সূত্র পাওয়া যায়। এই ঘটনার পর জেলা জুড়ে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে আরও কঠোর নিয়মাবলী জারি করার কথা ভাবছে প্রশাসন। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আপাতত পুলিশ সেই রহস্যময় ড্রোনের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে এবং স্থানীয়দের সহযোগিতা চাইছে। বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ক্রমশই তীব্র হচ্ছে। নিজেদের চাকরির দাবিতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। পাশাপাশি তারা সব্যসাচী দত্তকে ঘেরাও করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা চাকরির জন্য অপেক্ষা করছেন, কিন্তু সরকার তাদের দাবি মানছে না। তারা জানান তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে এবং এবার তারা নিজেদের দাবি আদায়ের জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা বলেন এই সময়ের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। তারা আরও জানান নিজেদের দাবি আদায়ে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সব্যসাচী দত্ত যখন বিকাশ ভবনে আসেন তখন বিক্ষোভকারীরা তাকে ঘেরাও করে নিজেদের ক্ষোভ উগরে দেন। তারা অভিযোগ করেন সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে বিক্ষোভকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। চাকরি প্রার্থীদের এই আন্দোলন রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী দলগুলিও এই ইস্যুতে সরকারের সমালোচনা করছে। তারা বলছে সরকারের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সরকার এই বিক্ষোভের মোকাবিলা কিভাবে করে এবং চাকরি প্রার্থীদের দাবি মেনে নেয় কিনা। এই ঘটনার পরবর্তী আপডেট জানার জন্য সকলের চোখ থাকবে বিকাশ ভবনের দিকে। নদিয়ার তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রয়াত হয়েছেন। এই খবরটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন তার অনুগামীরা। তাপস সাহা ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। তিনি সবসময় মানুষের পাশে থাকতেন এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। তার এই অকাল প্রয়াণে তেহট্টের মানুষ একজন প্রকৃত জননেতাকে হারালো। রাজনৈতিক জীবনে তাপস সাহার অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। তার প্রয়াণে তৃণমূল কংগ্রেসও একজন দক্ষ সংগঠককে হারালো। তাপস সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাপস সাহার মৃত্যুতে রাজনৈতিক মহলে যে শূন্যতা তৈরি হল তা পূরণ করা কঠিন বলে মনে করছেন অনেকে। তেহট্টের মানুষ আজ তাদের প্রিয় নেতাকে হারালো। তার অভাব এলাকার মানুষ দীর্ঘদিন অনুভব করবে। তার কাজ এবং মানুষের প্রতি তার ভালোবাসা চিরকাল স্মরণে থাকবে। তাপস সাহার প্রয়াণে তেহট্টের রাজনৈতিক এবং সামাজিক জীবনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। তার আত্মার শান্তি কামনা করে তার পরিবার এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার স্মৃতি তেহট্টের মানুষের মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে এবার কিছু গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ঘটনাটি আইনি এবং রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে। রাষ্ট্রপতি তার পাঠানো প্রশ্নে সুপ্রিম কোর্টের কাছে কিছু নির্দিষ্ট আইনি ব্যাখ্যার দাবি করেছেন। এই প্রশ্নগুলি মূলত দেশের সংবিধান এবং বিভিন্ন আইনি ধারার ব্যাখ্যা সংক্রান্ত।
রাষ্ট্রপতি চান সুপ্রিম কোর্ট এই বিষয়গুলিতে স্পষ্ট মতামত দিক, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশের সর্বোচ্চ আইনি অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলির উত্তর পেলে দেশের আইনি কাঠামো আরও শক্তিশালী হবে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, আদালত রাষ্ট্রপতির পাঠানো প্রশ্নগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং খুব শীঘ্রই এর উত্তর দেবে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রপতির এই পদক্ষেপ দেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত এবং রাষ্ট্রপতির মধ্যে আইনি বিষয়ে মতবিনিময়ের একটি নতুন পথ খুলতে পারে। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন। আবার কেউ বলছেন, এর মাধ্যমে তিনি দেশের আইনি ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে চাইছেন। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির পাঠানো প্রশ্নগুলির কী উত্তর দেয় এবং এর মাধ্যমে দেশের আইনি ব্যবস্থায় কী পরিবর্তন আসে। এই ঘটনার পরবর্তী আপডেট জানার জন্য সকলের চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে।